ওপেন ক্যাশনটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল এবং সেটার ক্রস সেকশনাল ডাইমেনশন বের করতে বলছে। ক্রস সেকশনাল ডাইমেনশন বলতে যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল তার মানে ক্রস সেকশন করলে কেমন হবে দেখতে, সার্কুলার হবে, বা উপর থেকে যদি আমরা দেখি তাহলে প্ল্যান ভিউ কেমন, সার্কুলার টাইপের। তাহলে ক্রস সেকশনাল ডাইমেনশন বলতে এখানে বোঝানো হচ্ছে ডায়ামিটার বা রেডিয়াস। আর হচ্ছে বলা আছে যে ওপেন ক্যাশন টু বি সাঙ্ক থ্র 33 মিটার অফ স্যান্ড অ্যান্ড ওয়াটার টু বেড রক। মানে এই ওপেন ক্যাশনটা যখন আমরা কনস্ট্রাক্ট করব তখন যে নিচে ওপেন ক্যাশন আমরা কিভাবে কনস্ট্রাক্ট করতেছিলাম, যে নিচে কোনো সয়েল লেয়ার থেকে এক্সকাভেট করে করে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছিল এবং ওয়াটার টেবিল থেকে ওয়াটারটা পাশে পাম্পে পানিটা বাইরে বের করে দেওয়া হচ্ছিল। আর নিচের হচ্ছে কাটিং এজ থাকে, ওই এজটা হচ্ছে মাটি কেটে কেটে ভেতর দিকে প্রবেশ করে, একদম ফার্স্ট দিন যেটা দেখাইছিলাম আর কি। তো ওইটাই বলা আছে যে ওইখানের ওই লেয়ারটা হচ্ছে স্যান্ড, আর ওয়াটার টু বেড রক মানে লাস্ট পর্যন্ত বেড রকে যে আর কি সেটেল করা হয় এটাকে। তো এটার হাইট হচ্ছে টোটাল 33 মিটার। ইফ দ্য অ্যালোয়েবল বিয়ারিং প্রেশার ইজ 1800 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, বিয়ারিং প্রেশার দেওয়া আছে হচ্ছে সয়েলের 1800 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। The caisson has to support a load of 55 meganewton from the superstructure. মানে এই ক্যাশনের উপর যে সুপারস্ট্রাকচারটা হবে তার লোড হচ্ছে 55 মেগানিউটন। টেস্ট দ্য ফিজিবিলিটি অফ সিঙ্কিং ইফ দ্য স্কিন ফ্রিকশন ইজ 30 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। স্কিন ফ্রিকশন হচ্ছে আমরা এখানে যে যে সয়েলের লেয়ারটা হচ্ছে স্যান্ডের লেয়ার। তো স্যান্ড হচ্ছে কি একটা কোহেশনলেস সয়েল, এবং কোহেশনলেস সয়েলের কিন্তু স্কিন ফ্রিকশন থাকে। তো স্কিন ফ্রিকশনটা স্যান্ডের বলা আছে যে 30 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। অলসো ক্যালকুলেট দ্য নেসেসারি থিকনেস অফ দ্য সিল। কনক্রিট বা ক্যাশনটা কনস্ট্রাক্ট করার পরে নিচে যে সিলটা দিতে হয় ওই সিলের থিকনেসটাও বের করতে বলছে। দেন বলছে টেক ডিআই ইজ ইকুয়াল টু ডিই বাই 2। ডিআই হচ্ছে ইন্টারনাল ডায়ামিটার আর ডিই হচ্ছে এক্সটার্নাল ডায়ামিটার। মানে অ্যাকচুয়ালি আমরা যখন একটা সিলিন্ডার দেখি, সিলিন্ডারটা তো এরকম শেপের হয়, এই শেপের সিলিন্ডার। এখন এটা যদি ভেতর থেকে দেখি তাহলে অবশ্যই এটার একটা এখানে থিকনেস থাকবে। তাহলে থিকনেস যদি থাকে তাহলে ইন্টারনাল একটা ডায়ামিটার থাকবে, এক্সটার্নাল একটা ডায়ামিটার। এটাকে আমরা বলবো ইন্টারনাল, আর বাইরের টোটালটুকু নিয়ে যে ডায়ামিটারটা ওটাকে বলবো এক্সটার্নাল। তো এখানে বলে দেওয়া আছে যে ডিআই ইন্টারনালটা হচ্ছে ডিই বাই 2। একটা আমাদের ক্লু দিয়ে দেওয়া আছে, গামা সি দিয়ে দেওয়া আছে হচ্ছে 24 কিলো নিউটন পার মিটার কিউব। গামা সি হচ্ছে ইউনিট ওয়েট অফ কনক্রিট, কনক্রিটের ইউনিট ওয়েট। এটা যদি কখনো কোশ্চেনে দেওয়া না থাকে এটা মনে রাখবেন, কারণ কনক্রিটের এটাও একটা মুখস্থ ভ্যালু যে 24 কিলো নিউটন পার মিটার কিউব। দেন বলছে গামা ডাব্লু ওয়াটারের ইউনিট ওয়েট, এখানে বলে দেওয়া আছে 10 কিলো নিউটন পার মিটার কিউব। বাট কোশ্চেনে যদি ওয়াটারেরটা দেওয়া না থাকে তাহলে আমরা ইউজ করি কত, চারটা ভ্যালু বলছিলাম, চারটা ভ্যালু মনে আছে কিনা ওয়াটারের। একটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, 2 নম্বর হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 3 হচ্ছে 62.4 পাউন্ড পার ফিট কিউব, আর একটা হচ্ছে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। এই চারটা ভ্যালু হচ্ছে স্ট্যান্ডার্ড সাবস্টেন্স ওয়াটারের ইউনিট ওয়েট, মানে চারটা ইউনিটে। তো যদি কখনো কোশ্চেনে দেওয়া না থাকে গামা ডাব্লু আমরা ইউজ করব 9.81, আর এখানে দিয়ে দেওয়া আছে 10 তাহলে 10 ইউজ করব। আর সিগমা সি দেওয়া আছে হচ্ছে 3500 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে কনক্রিটের অ্যালোয়েবল প্রেসার হচ্ছে 3500 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আর এইচ সমান 33, এটা নাও দেওয়া থাকতে পারে কারণ উপরে বলে দেওয়া আছে যে স্যান্ডেল লেয়ারটাই হচ্ছে 33 মিলিমিটার আর কি, একই জিনিস এটা। দেন তাহলে ম্যাথ শুরু করি। ফার্স্টে দেখেন যে হ্যাঁ বলেন কিছু বলছেন। যে এটা কি ডেল সি নাকি সিগমা সি? ওটা যে এটা হচ্ছে সিগমা সি, সিগমা সি আচ্ছা অ্যালোয়েবল স্ট্রেস কনক্রিটের, ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে। আচ্ছা ওকে। দেন হচ্ছে ফর ইকুইলিব্রিয়াম অফ দ্য ফোর্সেস ইন ভার্টিক্যাল ডিরেকশন। এখন আমরা ক্যাশনটা যখন কনস্ট্রাক্ট করব তখন টোটাল যে মানে সাম্যাবস্থায় আসতে গেলে আমাদের জানি যে তিনটা ইকুয়েশন আমরা দেখি, একটা হচ্ছে সামেশন ভার্টিক্যাল, সামেশন মোমেন্ট, আর একটা হচ্ছে সামেশন হরিজন্টাল। তো যেহেতু আমরা ক্যাশনটা কনস্ট্রাক্ট করব কি উপর থেকে নিচ দিকে, তো এখানে আমরা দুই ভার্টিক্যাল ডিরেকশনে ইকুইলিব্রিয়াম ফোর্সটা নিব, যে টোটাল আপওয়ার্ড ফোর্স কত আর টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কত। কারণ আমরা যখন ক্যাশনটা কনস্ট্রাক্ট করব, মাটি এক্সকাভেট করব, তখন মাটিও কি উপর দিকে একটা প্রেসার দিবে। সো এই ইকুয়াল প্রেসার যদি না হয় তাহলে তো এটা সেটেল হবে না যে। সো এই কারণে ইকুইলিব্রিয়াম আমরা ইকুয়েশন করব সামেশন ভার্টিক্যালে। তো সামেশন ভার্টিক্যালে উপর থেকে কি কি লোড নিচের দিকে পড়তেছে, একটা হচ্ছে সুপার স্ট্রাকচার লোড, যেটা ওই ক্যাশনের উপরে আমরা কনস্ট্রাক্ট করতেছি, ওটা হচ্ছে সুপার স্ট্রাকচার লোড, যেটা আমাদের দেওয়া আছে যে 55 মেগা নিউটন।
দেন হচ্ছে সেলফ ওয়েট, যে আমরা ক্যাশনটা কনস্ট্রাক্ট করতেছি, ক্যাশনের অবশ্যই একটা সেলফ ওয়েট থাকে এবং এটা নিচের দিকেই কাজ করে। তাহলে এই দুইটা ফোর্স হচ্ছে আমাদের নিচের দিকে কাজ করতেছে। এখন উপর দিকে কি কি ফোর্স কাজ করতেছে দেখেন, যে ফার্স্ট একটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। মনে করেন যে এই যে ফিগারটা আঁকছিলাম, এখানে যখন আমরা এই ক্যাশনটা কনস্ট্রাক্ট করব, এটার নিচে তো আপনার যে এরকম কাটিং এজ থাকে, এই কাটিং এজ দিয়েই তো মাটি কেটে কেটে আর কি ভেতরের দিকে প্রবেশ করে। এখন এর চারপাশে আছে হচ্ছে স্যান্ড। তাহলে স্যান্ড আমরা যত মাটি নিচের দিকে কাটবো, স্যান্ড তত কি উল্টা দিকে ফ্রিকশনাল ফোর্স দিবে। ফ্রিকশন মানে কি বাধা, ফ্রিকশনাল ফোর্স সবসময় বিপরীত দিকেই হয়। তাহলে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স দিবে, ওই ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটাই হচ্ছে এই ফোর্সটা যেটা উপরের দিকে কাজ করতেছে। দেন হচ্ছে বাউয়েন্সি ফোর্স। বাউয়েন্সি ফোর্স হচ্ছে পানির প্লবতা, মানে ওয়াটার টেবিল যে আছে, আমরা যে লেয়ারটার মধ্যে ক্যাশনটা কনস্ট্রাক্ট করতেছি ওটা তো অ্যাকচুয়ালি স্যান্ড এবং ওয়াটারের লেয়ার। তো আমরা তো ওয়াটারের জায়গাটা দখল করাই হচ্ছে ক্যাশনটা কনস্ট্রাক্ট করতেছি, তাহলে অবশ্যই ওই ওয়াটারটাও উপর দিকে একটা প্রেসার দিবে বা প্লবতা বল দিবে, সেটা হচ্ছে বাউয়েন্সি ফোর্স। বাউয়েন্সি মানে হচ্ছে প্লবতা, এটা হচ্ছে ওয়াটারের বায়োন্সি ফোর্স। দেন হচ্ছে বেজ রিয়াকশন। বেজ রিয়াকশন মানে হচ্ছে আমরা যখন এই যে ক্যাশনটা কনস্ট্রাক্ট করতেছি, তাহলে এইখানে যে বেজ আছে, এই বেজটাও কি অবশ্যই মাটির উপর একটা প্রেসার দিচ্ছে, তা উল্টা দিকে মাটিও কি সেম প্রেসার দিবে, তা না হলে তো সাম্যাবস্থায় থাকবে না, তা না হলে তো এটা নিচের দিকে নামতেই থাকবে যদি সয়েলের প্রেসার কম হয়। কিন্তু তা তো না, ওটা তো এখানে যেহেতু সেটেল থাকতেছে, তাহলে অবশ্যই বেজের যে মাটি আছে সেটা উপর দিকে একটা রিয়াকশন দিচ্ছে, সেই রিয়াকশনটা হচ্ছে বেজ রিয়াকশন। তো এই তিনটা রিয়াকশন উপরের দিকে, আর সেলফ ওয়েট আর সুপার স্ট্রাকচার হচ্ছে নিচের দিকে কাজ করে। তো এখন দেখেন যে সুপার স্ট্রাকচার লোড যেটা দেওয়া আছে আমাদের কত 55 মেগা নিউটন। তো মেগা নিউটন মানে হচ্ছে, মেগা মানে 10⁶। তো আমরা এখানে দেখেন 55 ইন্টু 10⁻³ করছি। 10⁶ কেন করিনি, 10⁶ করলে হচ্ছে ডিরেক্টলি মেগা নিউটন থেকে নিউটন হয়ে যেত। বাট আমাদের দেখেন এই যে গামা ডাব্লিউ বলেন বা হচ্ছে সিগমা সি বা অন্য সবগুলা লোড কিসে আছে, কিলো নিউটনে। যার কারণে আমরা কি করছি, 10⁻³ দিয়ে গুণ দিয়ে মেগা নিউটনটাকে কিলো নিউটন বানাই নিছি। এটা হচ্ছে সুপার স্ট্রাকচার লোড। দেন হচ্ছে সেলফ ওয়েট। সেলফ ওয়েট দেখেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া নাই যে সেলফ ওয়েটটা কত। তো আমরা সেলফ ওয়েট কিভাবে বের করতে পারি, আমরা যে সূত্র জানি, যে ডেনসিটির সূত্র, যে গামা ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই ভি, এই সূত্রটা আমরা সবাই জানি, গামা ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই ভি। এখান থেকে আমরা ওয়েটটা বের করতে পারি, ওয়েট সমান কি হবে, গামা ইন্টু ভি। এখন ওয়াটারের এখানে আমাদের যেহেতু সেলফ ওয়েট, তাহলে ইউনিট ওয়েটটা কিসের হবে, গামা তো ইউনিট ওয়েট, তাহলে কনক্রিটের ইউনিট ওয়েট, কনক্রিটের ইউনিট ওয়েট দেওয়া আছে কত 24 ইন্টু ভলিউম। ভলিউম মানে আমরা জানি কি এরিয়া ইন্টু হাইট, তাই না। তাহলে এই কনক্রিটের এরিয়া কত, এখানে দেখেন এটা যেহেতু একটা সিলিন্ড্রিক্যাল ক্যাশন আমাদের, তাহলে এটার মধ্যে সলিড অংশ কতটুকু, আমার এই মাঝখানের এই যতটুকু জায়গা ইন্টারনাল, এই মাঝখানের জায়গা তো ফাঁকা, তাই না, ওপেন ক্যাশন যেহেতু একটা সিলিন্ডারের মতো, নিচেরটা শুধু বন্ধ আর উপরের মুখ খোলা, মাঝখানে তো পুরোটুকু ফাঁকা বা ড্রাম টাইপের, ড্রামগুলা যেমন দেখতে হয় সেরকম টাইপের। তাহলে মাঝখানের জায়গাটুকু তো ফাঁকা, তাহলে আমরা এরিয়া অবশ্যই ওইটুকু জায়গা নিব না, কারণ ওখানে তো ফাঁপা অংশ। আমরা শুধু বাইরের যে সলিড অংশটুকু, এই সলিড অংশটুকুর এরিয়া নিব। এখন এই এরিয়াটুকু কিভাবে পাবো, বাইরের ডায়ামিটারটা দিয়ে যদি আমরা নেই যে ডিই, তাহলে আমরা লিখতে পারি π/4 ডিই স্কয়ার। এটা করলে আমরা বাইরের এরিয়াটা পাবো। দেন π/4 ডিআই স্কয়ার করলে আমরা ভিতরের এরিয়াটা পাবো। আর দুইটা মাইনাস করলে আমরা কি থিকনেসের জন্য যতটুকু এরিয়া সেটুকু জায়গাটা পাবো। আপনারা কি বুঝতে পারতেছেন কি বলছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই ওইটা হচ্ছে তাহলে π/4 ডিই স্কয়ার মাইনাস ডিআই স্কয়ার করলে আমরা পাবো এরিয়া। আর হাইট দেখেন দেওয়া আছে হচ্ছে 33 মিটার, তাহলে 33 এটা হচ্ছে হাইট। তা ওইটার আমি এখানে লিখলাম না, কারণ π/4 লেখার একটা ঝামেলা। তো এখানে দেখেন লেখা আছে যে এই যে π/4 ডিই স্কয়ার মাইনাস ডিআই স্কয়ার, এটা হচ্ছে এরিয়া, দেন এটা হচ্ছে হাইট, তাহলে পাইলাম ভলিউম, আর সেটার সাথে গামা গুণ করলে পাইলাম সেলফ ওয়েট। এটা গেল। দেন হচ্ছে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। এখন ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা কোথায় আসতেছে দেখেন, এই যে আমরা ক্যাশনটা কনস্ট্রাক্ট করতেছি, ফ্রিকশনটা তো এই যে এই উপরের দিকে দিচ্ছে, স্যান্ডের ফ্রিকশন, তাই না। এখন উপরের দিকে কোন জায়গাটুকুতে দিবে, এই যতটুকু জায়গা ক্যাশন কনস্ট্রাক্ট হবে ঠিক পুরোটুকু জায়গার সারফেসে দিবে না। তো এটা যদি সিলিন্ড্রিক্যাল ক্যাশন হয়, তাহলে ওই যে সার্কুলার যতটুকু তার বডি পড়তেছে বা সিলিন্ডারের যে হাইটটা পড়তেছে পুরোটুকু জায়গায় তো সে ফ্রিকশন দিচ্ছে, তাই না। আমরা তো এখানে জি, 2D ভিউ যতটুকু আঁকছি, মাটির মধ্যে যাবে ততটুকুই দিবে। হ্যাঁ ততটুকুই দিবে। আমরা তো এখানে জাস্ট 2D ভিউ দেখতে পারতেছি যে একটা সাইড কাটলে এরকম দেখা যায়, বাট অ্যাকচুয়ালি তো এটা পুরো পেরিমিটার ধরে দিচ্ছে, তাই না।
সার্কেলের যে পেরিমিটার পুরো লেন্থ ধরে দিচ্ছে না যে ফ্রিকশনালটা, তো তাহলে আমরা জি ম্যাম। সার্কেলের ফ্রিকশন সমান কি পাই, ওই সার্কেলের পেরিমিটার পাই ডিই, কারণ এটা তো আর ইন্টারনালে যে ফ্রিকশন দিবে না, কারণ ইন্টারনালে তো মাটি প্রবেশ করতেছে না বা ইন্টারনালে তো ফ্রিকশন দিচ্ছে না, ইন্টারনালে তো আমরা এক্সকাভেট করতে করতে নিচে নামতেছি, ফ্রিকশন দিচ্ছে কিন্তু বাইরের সারফেসে, তার মানে পাই ইন্টু ডিই। এবং এই পাই ডিইটা তো শুধু এই একটা পয়েন্টে দিচ্ছে না, এটা তো পুরো হাইট জুড়ে প্রত্যেকটা জায়গায় যতক্ষণ আমরা এক্সকাভেট করতেছি 33 মিটার ধরে পুরোটুকু জায়গায় ফ্রিকশন দিচ্ছে, তাহলে পাই ডিই ইন্টু 33 হাইট। এবং এবার হচ্ছে কত ফ্রিকশন দিচ্ছে, এখানে দেখেন দেওয়া আছে যে স্কিন ফ্রিকশন হচ্ছে 30 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, তো পাই ডিই করলে আমরা পাবো মিটার আর 33 হচ্ছে মিটার, তাহলে মিটার স্কোয়ার হয়। এখন এখানে বলছে 1 মিটার স্কোয়ারে 30, তাহলে এত মিটার স্কোয়ারে কত ইন্টু 30, বুঝতে পারছেন? জি ঠিক আছে। আচ্ছা ওকে। দেন দেখেন বাউয়েন্সি ফোর্স, বাউয়েন্সি ফোর্সটা কি, যেহেতু পানির প্লবতা ফোর্স, যে পানিকে ঠেলে যতই আমরা পানির জায়গা দখল করতেছি পানিও উপরের দিকে একটা প্রেসার দিচ্ছে, তো ওই পানির ফোর্সটা এখন কি হবে, পানি দেখেন তো কতটুকু জায়গা জুড়ে প্রেসার দিবে, পানিও কি সেম জায়গা জুড়ে দিবে না, যত যত জায়গা জুড়ে এই স্কিন ফ্রিকশনটা কাজ করছে। জি ওই 33 ফিট মিটার মানে পর্যন্তই। 33 মিটার পর্যন্ত পুরো আপনার এরিয়া জুড়ে হবে এখানে, কারণ আমরা তো এতক্ষণ কি করতেছিলাম স্কিন ফ্রিকশনটা এই যে সিলিন্ডার বলতেছি কেন, ক্যাশনের পুরো আউটার সারফেসে লাগতেছিল, আর পানির জায়গা কি এখানে পুরোটুকু জায়গায় পানি ছিল, সেই পুরোটুকু জায়গার পানি দখল করেই তো ক্যাশনটা বসতেছে, তাহলে পুরোটুকু পানি তাকে ওয়েট দিবে না বা পুরোটুকু পানি ফোর্স দিবে উপরের দিকে, তাহলে পুরোটুকু যদি ফোর্স দেয় তাহলে কি পুরোটুকুর এরিয়া ইনটু হাইট মানে ভলিউম হবে, মানে এই পুরোটুকু জায়গার পানিটা দখল করতেছে এই ক্যাশনটা, তাহলে পুরোটুকু জায়গার পানির ভলিউম উপরের দিকে ফোর্স দিবে। কথা কি বুঝতে পারছেন? মানে মনে করেন যে আপনি হচ্ছে পানিতে একটা কিছু ডুবাইলেন, মনে করেন যে একটা রেক্টেঙ্গুলার বক্স আপনি ডুবাইলেন, তাহলে ডুবানোর ফলে ওই বক্সটা কতটুকু জায়গা দখল করছে, আগে ততটুকু জায়গায় কি ছিল, পুরোটুকু জায়গায় পানি ছিল না, তার মানে পানির আয়তনের সমান আয়তন দখল করতেছে না এখন। জি ম্যাম। তো এখানেও কিন্তু তাই, এখানেও কিন্তু এই ক্যাশনটা পানির আয়তনের সমান আয়তন দখল করতেছে, তাহলে সমান আয়তনের ফোর্স সে উপরের দিকে দিবে, তো সমান আয়তনটা আপনি কিভাবে বের করবেন, এই পুরোটুকুর এরিয়া পাই/4 ডিই স্কয়ার, মানে এক্সটার্নাল যে ডায়ামিটারটা সেটার থেকে আপনি এরিয়া পাবেন, আর হাইট হচ্ছে 33 মিটার, তাহলে পাই/4 ডিই স্কয়ার ইন্টু 33 দিলে আপনারা পাচ্ছেন হচ্ছে ওইটুকু জায়গার ভলিউম। দেন আমাদের হচ্ছে এই 10 কিলোনিউটন পার মিটার কিউব হচ্ছে ইউনিট ওয়েট, মানে 1 মিটার কিউবে 10 কিলোনিউটন, তাহলে এত মিটার কিউবে কত ইন্টু 10, ঠিক আছে এটা? জি ম্যাম আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে আরেকটা কাজ করতেছে হচ্ছে বেজ রিঅ্যাকশন। এখন বেজ রিঅ্যাকশনটা কি, দেখেন বেজ রিঅ্যাকশন হচ্ছে আমাদের এই যে উপরে বলে দেওয়া ছিল যে ইফ দ্য অ্যালোয়েবল বিয়ারিং প্রেসার ইজ 1800 কিলোনিউটন পার মিটার স্কয়ার, এটা কি, এটা হচ্ছে সয়েলের বিয়ারিং প্রেসার, মানে সয়েল কতটুকু বিয়ার করতে পারে। এখন আপনি যখন এই কনস্ট্রাক্টটা মানে ক্যাশনটা কনস্ট্রাক্ট করে ফেলছেন, তাহলে এর নিচে কি এখন মাটি আছে, তাহলে অবশ্যই এই মাটিও যতটুকু ফোর্স নিয়ে এসে নিচের দিকে বসছে বা সেটেল হয়েছে, ঠিক সেম পরিমাণ ফোর্স নিচ থেকে সয়েলটাও তাকে দিচ্ছে, তা না হলে তো সে সাম্যাবস্থায় এক জায়গায় বসে থাকতে পারবে না, তাই না? জি তো তাহলে এই যে যে ফোর্সটা সয়েল সেটা কোথায় দিবে, এই যে যে ক্যাশনটা আমরা কনস্ট্রাক্ট করছি এর বটমে দিবে না বা বেজে দিবে না? জি। তাহলে বেসটা অ্যাকচুয়ালি কি, এই যে বাইরের যে এক্সটার্নাল ডায়ামিটার, তাহলে পাই/4 ডিই স্কয়ার করলে কি আমরা ওই বেজের এরিয়াটুকু পাইলাম, এবং এখানে আমরা হাইটটা গুণ দেই না 33 মিটার, কারণ কি, কারণ হাইট তো আর বেজের মধ্যে পড়ে না, শুধু বেস কতটুকু জায়গার উপর শুধু বসে, বটমে। হ্যাঁ শুধু বটমে, তো এই কারণে পাই/4 ডি স্কয়ার হচ্ছে এরিয়া, এবং এখানে বলছে 1800 কিলোনিউটন পার মিটার স্কয়ার, মানে 1 মিটার স্কয়ারে 1800 কিলোনিউটন, তাহলে এত মিটার স্কয়ারে কত ইনটু 1800। জি ঠিক আছে। ইকুয়েশন গুলো সবার কাছে ক্লিয়ার হয়েছে যে কোনটা কিভাবে আসছে, কোথাও কনফিউশন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা তাহলে নেক্সট লাইনে চলে যাই। এখন দেখেন যে এই যে ইকুয়েশন আমরা ডেভেলপ করলাম, এখানে দেখেন ডিই ডিআই দুইটাই আমাদের আননোন, তো একটা ইকুয়েশন থেকে তো আমরা দুইটা আননোন সলভ করতে পারি না, তো এই কারণে আমাদের এই যে হিন্টসটা দেওয়া ছিল যে ডিআই সমান
ডিই বাই 2। তাহলে এখানে আমরা প্রত্যেকটাতে এই যে ডিআই সমান ডিই বাই 2 টা বসাবো। তাহলে এখানে দেখেন যে তাহলে এখানে ডিই স্কয়ার মাইনাস ডিআই স্কয়ার, তো ডিআই মানে যেহেতু ডিই বাই 2, তাহলে এটার স্কয়ার করলে কি হবে, ডিই স্কয়ার বাই 4। এখানে এই যে সেটাই বসানো হয়েছে, ঠিক আছে। আর কোথাও চেঞ্জ করার দরকার হচ্ছে না, কারণ সব জায়গায় বাকিগুলা ডিই আছে, ঠিক আছে। এখন এইটা আপনারা হচ্ছে যদি ক্যালকুলেটরে সলভ দেন, ফার্স্টে আপনারা একটু ডিটেলস ক্যালকুলেশন করে নেবেন যে ধরেন যে যেগুলো আপনার কনস্ট্যান্ট ভ্যালু আছে সেগুলো যোগ বিয়োগ করে কত হয়, বা ডিই স্কয়ার কতগুলো টার্ম আছে, যদি দুইটা 2x স্কয়ার প্লাস 4x স্কয়ার এরকম থাকে, তাহলে একবারে 6x স্কয়ার। এভাবে ইকুয়েশনটাকে আগে ছোট করবেন, বাম পক্ষ থেকে সব ডান পক্ষে এনে অথবা ডান পক্ষ থেকে সব বাম পক্ষে এনে। সো আমি ওইটাই করছি, ওটা করলে আমার এই যে এরকম ইকুয়েশন আসছে যে ডিই স্কয়ার প্লাস এত ডিই মাইনাস এত, ঠিক আছে। এবং আমি এখানে কি করছিলাম, আমার ডিই স্কয়ারের আগেও একটা টার্ম আসছিল, মনে করেন যে 500 ডিই স্কয়ার। তো এটা আসলে আমি কি করছি, আমি ডিই স্কয়ারটাকে 1 করার জন্য এই পুরো ইকুয়েশনটাকে 500 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি, যার কারণে ডিই স্কয়ারের প্রথমে কিছু নাই। তো আপনারা সেটা না করলেও হবে, করলেও হবে। এরপর এই ইকুয়েশনটা হচ্ছে আপনারা ক্যালকুলেটরে বসায় ইকুয়েশন সলভ দিবেন। এখন ডিই তো লিখতে পারবেন না, এখানে এক্স ইউজ করবেন, যে এক্স স্কয়ার প্লাস 2.578x মাইনাস 45.59 ইকুয়াল টু 0। তারপর শিফট ক্যালক দিয়ে ইকুয়াল দিলে এক্স এর ভ্যালুটা দিয়ে দিবে। পারবেন না ক্যালকুলেটরে? জি ম্যাম, পারা যাবে। তাহলে সেখান থেকে ডিই পাইছি হচ্ছে 5.585 এত মিটার। তো এখন যেহেতু দেখেন যে এখানে ডায়ামিটারটা আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু আসছে, তাহলে নেক্সট হায়ার ভ্যালুতে নিব। তাহলে ডি ইজ ইকুয়াল টু, বা এটা হচ্ছে যে সমানের মতো চিহ্ন ঢেউ ইকুয়াল যেটা, সেটা সমান 6 মিটার নিছি। এখন দেখেন যে ডি ইজ ইকুয়াল টু 6 মিটার বের হলে আমরা এই যে উপরে আমাদের হিন্টস ছিল যে ডিআই ইজ ইকুয়াল টু ডিই বাই 2, তাহলে ডিআই ইজ ইকুয়াল টু আমরা বের করতে পারবো 3 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার, যে প্রথমে যেটা চাইছিল যে ডিটারমাইন দ্য ক্রস সেকশনাল ডাইমেনশন অফ এ সিলিন্ড্রিক্যাল ওপেন ক্যাশন, এটাই হচ্ছে এটার অ্যান্সার। এখন দেখেন লাস্টে একটা কোশ্চেন করছে এই যে এই লাইনে, যে টেস্ট দ্য ফিজিবিলিটি অফ সিঙ্কিং। ফিজিবিলিটি অফ সিঙ্কিংটাও টেস্ট করতে বলছে, মানে অ্যাকচুয়ালি ওর যে ওয়েট বা উপরে সুপার স্ট্রাকচারে যত লোড আসতেছে তার সেলফ ওয়েট কত, এই টোটাল ওয়েটটা নিয়ে সে অ্যাকচুয়ালি মাটি এক্সকাভেট করে কনস্ট্রাক্ট করা পসিবল হবে কিনা বা সিঙ্ক করা পসিবল হবে কিনা, ঠিক আছে। এটা হচ্ছে জিজ্ঞাসা করছে যে ফিজিবিলিটি আছে কিনা। ফিজিবিলিটি মানে যে পসিবল কি পসিবল না সিঙ্ক করা, সিঙ্ক মানে হচ্ছে ডুবানো। তো ফিজিবিলিটি অফ সিঙ্কিং এর সূত্রই হচ্ছে সেলফ ওয়েট ইজ ইকুয়াল টু স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো আমরা দেখেন উপরে এই দুইটা কিন্তু অলরেডি ক্যালকুলেট করে আসছি, যে স্কিন ফ্রিকশনটা কি হয়, সরি সেলফ ওয়েটটা কি হয়, আর এখানে হচ্ছে এই যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা কত হয়, এটা কিন্তু আমরা উপরেই ক্যালকুলেট করে আসছি। এখন দেখেন আমরা ওই সেম জিনিসই এখানে বসাবো, যে সেলফ ওয়েট আমরা বের করে আসছিলাম π/4 ডিই স্কয়ার মাইনাস ডিআই স্কয়ার ইনটু এইচ ইনটু গামা সি ইউনিট ওয়েট, মানে ওখানে তো ডিরেক্টলি ভ্যালু বসাইছিলাম। আর স্কিন ফ্রিকশন আমরা উপরে ক্যালকুলেট করে আসছি, দেখেন এই যে যদি আপনাদের এখানে এই যে এফ পাই ডিই এইচ সূত্র বুঝতে অসুবিধা হয়, আপনারা কি করবেন, ডিরেক্টলি হচ্ছে যে এখানে আমরা যে ভ্যালুটা বসাইছি না, এটাই ইউজ করে দিবেন। পাই ডিই 3330 আর হচ্ছে সেলফ ওয়েট এটা। এখানের এইগুলাই শুধু হচ্ছে ওইখানে প্রতীক চিহ্ন দিয়ে লেখা হয়েছে, যে হাইটেরটা এইচ লেখা হয়েছে, কনক্রিটের ইউনিট ওয়েটটাকে গামা লেখা হয়েছে, স্কিন ফ্রিকশনটাকে এফ লেখা হয়েছে। এটা ছাড়া কোনো চেঞ্জ নাই, এটা অন্য কিছু না আর কি। দেন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে উপরে যে দেখেন ডিই এর ভ্যালুটা কিন্তু বের করছি ক্যালকুলেশন করে, যে ডিই সমান 6 বের করছি। তো ডিই সমান 6 বের করলে আমরা সেই 6 এর ভ্যালুটা এখানে বসাবো, আর ডিআইটা এখানে বসাবো না। তার কারণ কি, কারণ হচ্ছে এখানে যেহেতু আমাদের ওই যে একটা ইকুয়েশনের মধ্যে দুইটা আননোন ছিল, আমরা সলভ করতে পারবো না, জন্য আমাদের একটা হিন্টস দেওয়া ছিল যে ডিআই ইজ ইকুয়াল টু ডিই বাই 2। বাট মানে এখন তো ডিআই এর মানটা ইন্টারনাল ডায়া বের করতেছি, আর আগে তোমরা এক্সটার্নালটা বের করলাম। হ্যাঁ হ্যাঁ, তো এতক্ষণ আমরা যেটা বের করছি যে এই হিন্টস দিয়ে, এই হিন্টসেরটা তো জাস্ট আমাদের ক্যালকুলেশন ইজি করার জন্য দেওয়া হয়েছে, বাট অ্যাকচুয়ালি তো এটা না। এখানে বলে দিছে যে টেক ডিআই ইজ ইকুয়াল টু ডিই বাই 2, মানে এটা ক্যালকুলেশনের জন্য হিন্টস দেওয়া হয়েছে, বাট অ্যাকচুয়ালি যেহেতু এটা না, সো আমরা এটা এখন ইউজ করব না। আমরা অ্যাকচুয়ালি 6 মিটার কিন্তু ক্যালকুলেশন থেকে পাইছি, সো আমরা 6 ইউজ করতে পারি। তো এখানে দেখেন 6 ইউজ করে আমরা ডিআই এর ভ্যালু বের করছি। এখানে দেখেন এই যে ডিআই এর ভ্যালু কিন্তু চেঞ্জ আসছে এবার, ওইখানে ক্যালকুলেশন করে আমাদের কত আসছিল, 3 আসছিল 6/2, আর এখানে আসছে হচ্ছে 2.45। 5
আচ্ছা, দেন দেখেন এখানে আরো কোশ্চেন ছিল যে অলসো ক্যালকুলেট দ্য নেসেসারি থিকনেস অফ দ্য সিল, মানে নিচে কনক্রিটের সিল কত দিব সেটা ডিটারমাইন করতে বলছে। তো থিকনেস অফ সিলের সূত্র হচ্ছে এটা, যে টি ইজ ইকুয়াল টু 0.59 ডিআই কিউ বাই সিগমা সি। 59 তো 59, ডিআই আমরা যে উপর থেকে পাইছি 2.45, কিউ এর ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া যে 1800, যেটা এই যে অ্যালোয়েবল বিয়ারিং প্রেসার 1800 কিলোনিউটন পার মিটার স্কয়ার, সিগমা সি দেওয়া আছে 3500। তাহলে আমরা পাবো হচ্ছে এই যে 1.016 মিটার। এটাই আর কি, মানে 1 এর সমান, বা আপনারা চাইলে এক বাড়ায়ও দিতে পারেন যে 1.1। এখন এখানে দেখেন এটুকু এক্সট্রা করা হয়েছে, এটুকু কোশ্চেনে চাই নাই, বাট আমি এখানে এক্সট্রা করছি। যদি কখনো চাই যে থিকনেস অফ ওয়াল কত, মানে আমরা যে ছবিটা আঁকছিলাম ওইখানে এখানে একটা থিকনেস ছিল না, যেহেতু আমরা বলতেছিলাম সিলিন্ড্রিক্যাল বক্স, তাহলে অ্যাকচুয়ালি এটা কেমন ছিল, যে উপরে প্ল্যান ভিউ দেখলে দুইটা ডায়ামিটার ছিল, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। তো এটা দাগ টানলে কেমন হয়, যে এরকম টাইপের। তো এই সিলটার থিকনেস কত এটাই বের করতে বলছে, ওয়ালের থিকনেস কত। তো ওয়ালের থিকনেস আমরা কিভাবে পাবো, এই ফুল ডায়ামিটার থেকে আমরা যদি এইটুকু ডায়ামিটার বাদ দেই তাহলে আমরা কোনটার ভ্যালু পাবো, এইটা দুই পাশের ওয়ালের প্লাস ভ্যালু। দুই সাইডের ভ্যালু, তাই না? সেটাকে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে কি এক সাইডের ভ্যালু পাবো। জি ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু জি এক্সট্রা করছি, যদি কোশ্চেনে থাকে আপনারা লিখবেন, না হলে এটা লেখার দরকার নেই। বা কোশ্চেনে যদি বলে দেয় যে থিকনেস অফ ওয়াল কত, সেক্ষেত্রে এভাবে করবেন আর কি। জি ম্যাম। ম্যাম এই কংক্রিট সিলটা কি? কনক্রিট সিলটা হচ্ছে মানে একটা ক্যাশন কনস্ট্রাক্ট করার পরে, বা ধরেন একদম বটমে যখন বেড রক বা হার্ড লেয়ার পেয়ে যায়, তখন তো আমরা সেখানে স্টপ করে দেই ক্যাশন কনস্ট্রাকশনটা। তো স্টপ করে দেওয়ার ফলে অনেক জায়গায় দেখেন যে আমরা বলতেছিলাম যে এক রকমের ক্যাশনে হচ্ছে বটমটা ওপেন থাকে, এক রকমের ক্যাশনে বটমটা অফ থাকে, এরকম বলতেছি না। তো এক্সকাভেট করার পরে যখন বটমটা খোলা থাকে, তখন আমরা কি করি, যে ওই খোলা জায়গাটাতে আমরা একটা কনক্রিট সিল বা লেয়ার দিয়ে দিই, ওইটাকে বলতেছি হচ্ছে বেস বা কনক্রিট সিল। বোঝাতে পারছি? মানে একদম ওপেন ক্যাশনে আপনাদের কি ছিল, ওপেন ক্যাশনের সঙ্গে মনে আছে? ওপেন ক্যাশন ছিল হচ্ছে টপ এবং বটম দুইটাই ওপেন, তাই না? তার দুইটা যদি ওপেন থাকে, আপনি একটা সিলিন্ডার, সিলিন্ডারে যেটার হচ্ছে উপরেও কিছু না, একটা পাইপ মনে করেন, পাইপের তো উপরের মুখও খোলা নিচের মুখও খোলা। এখন ওইটা আপনি যদি একটা লেয়ারে যে কনস্ট্রাক্ট করেন, তাহলে নিচে তো আপনার ওই যে বেস যেটা সয়েল ছিল সেই সয়েল তো দেখা যাবে। তো আমি একটা ওখানে একটা উপরে সুপার স্ট্রাকচার দিব, তাহলে আমি নিচে অবশ্যই একটা কনক্রিট সিল দিয়ে ওটাকে আগে সলিড বানাবো না? জি তো সেটাই হচ্ছে কনক্রিট সিল, যে নিচে কতটুকু লেয়ারের সিল দিব বা স্ল্যাব দিব। কনক্রিট সিলটা একটা স্ল্যাব বা ফ্লোর বলতে পারেন। জি জি আচ্ছা, ওকে। দেন আরেকটা ম্যাথ আছে হচ্ছে, এ বক্স ক্যাশন 10 মিটার হাই ইজ 18 মিটার ইন্টু 9 মিটার এট দ্য বেস। একটা বক্স ক্যাশন আছে যার হাইট হচ্ছে 10 মিটার, আর 18 মিটার ইন্টু 9 মিটার হচ্ছে বেস। এখন বেস বলতে বোঝানো হচ্ছে যে এটার হচ্ছে প্ল্যান ভিউ, মানে একটা বক্স যদি হয়, বক্সের তো তিনটা হাইট থাকে, একটা হচ্ছে দৈর্ঘ্য, নিচের প্রস্থ, আর একটা হচ্ছে হাইট। তো নিচের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 18 মিটার ইন্টু 9 মিটার এবং হাইট হচ্ছে 10 মিটার দেওয়া আছে। দ্য ওয়েট অফ দ্য ক্যাশন ইজ 9 মেগা নিউটন। ক্যাশনের সেলফ ওয়েট হচ্ছে 9 মেগা নিউটন অ্যান্ড ইটস সেন্টার অফ গ্র্যাভিটি ইজ 4.2 মিটার অ্যাবভ দ্য বেস। বেস থেকে সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে 4.2 মিটারে। এখন এখানে সেন্টার অফ গ্র্যাভিটিটা হচ্ছে এই টোটাল যে ক্যাশনটা, এই ক্যাশনের ঠিক মিডিলে, বা সেন্টার অফ গ্র্যাভিটি বলতে মানে টোটাল ওয়েটটা যেখানে কাজ করতেছে, মিডিল ঠিক না, এই টোটাল ক্যাশনের সেলফ ওয়েটটা বা সেন্টারটা কোথায়, ওয়েটের সেন্টারটা কোথায়, সেটাকে বলবো আমরা সেন্টার অফ গ্র্যাভিটি, যেটা বলে দেওয়া আছে হচ্ছে বেস থেকে 4.2 মিটারে। চেক হোয়েদার দ্য ক্যাশন ইজ স্টেবল অর নট। গামা ডাব্লিউ মানে ওয়াটারের ইউনিট ওয়েট দেওয়া আছে 10.2, না দেওয়া থাকলে ইউজ করব 9.81।
এখন বলছে যে ক্যাশন ইজ স্টেবল অর নট, মানে এই ক্যাশনটা আমরা বেডরকের উপর সিঙ্ক করাইতে পারবো কি পারবো না, মানে এটা কি স্টেবল হবে কি হবে না। তো ফার্স্টে দেখেন আমরা এখানে বের করব যে ডিসপ্লেসড ভলিউম অফ ওয়াটার। এই যে পাশে যে ফিগার দেখতেছেন, এই ফিগারটা কিন্তু আপনাদের দেওয়া থাকবে না, যার কারণে এখানে সব ভ্যালু কিন্তু দেওয়া আছে। এখানে কিন্তু বলে দেয় নাই যে ফিগার থেকে ভ্যালু দেখে নিতে, সব ভ্যালু দেওয়া আছে, সেই অনুযায়ী এখানে আঁকা হয়েছে। এই যে সেলফ ওয়েটটা 9 মেগা নিউটন, সো 9 × 10⁻³ কিলো নিউটন। দেন বেস থেকে 4.2 মিটার উপরে সেন্টার অফ গ্রাভিটি, যেটাকে জি দিয়ে প্রকাশ করা হয়েছে এবং 4.2 মিটার লেখা হয়েছে। আর হাইট হচ্ছে 10 মিটার, সেটাও লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা সবকিছু কিন্তু বলে দেওয়া আছে। তো ফার্স্টে দেখেন ডিসপ্লেসড ভলিউম অফ ওয়াটার, মানে ক্যাশনটা যখন আমরা পানিতে সিঙ্ক করব বা ডুবাবো, তখন সে পানির কতটুকু জায়গা দখল করবে। তাহলে ভলিউম সমান আমরা পাবো, আমরা জানি কি গামা বা ইউনিট ওয়েট সমান W/V। একটু আগে দেখে আসলাম না এই সূত্র, যে গামা ইজ ইকুয়াল টু হচ্ছে W/V। তাহলে দেখেন এখান থেকে আমরা V সমান কি পাই, W/গামা, তাই না? তাহলে দেখেন এটাই করা হয়েছে যে 9000/10.2। ডব্লিউ হচ্ছে আমাদের 9000, এই যে 9 মেগা নিউটন, যেটাকে কিলো নিউটন বানানো হয়েছে 10⁻³ দিয়ে গুণ দিয়ে, আর ভাগ ইউনিট ওয়েট গামা ডাব্লু 10.2 কিলো নিউটন পার মিটার কিউব। তাহলে W/গামা করলে আমরা পাইলাম হচ্ছে কতটুকু ওয়াটার ডিসপ্লেস হচ্ছে। এখন এতটুকু ওয়াটার যেহেতু ডিসপ্লেসড হচ্ছে, তাহলে ডেপথ অফ ইমারশন ডিউরিং ফ্লটিং, মানে যখন হচ্ছে এটা ডুবাবো তখন মানে কি অবস্থায় এটা ভেসে থাকবে। একটা সমুদ্রে যখন জাহাজগুলা ভেসে থাকে, জাহাজ বা নৌকা যেটাই বলেন না কেন, ভেসে কখন থাকে, যখন সে যতটুকু আয়তনের পানি দখল করছে, মানে পানির আয়তন, অপসারিত পানির আয়তন আর ওই যতটুকু জায়গা দখল করছে সেটার আয়তন যখন সমান হয়, তখনই না ভেসে থাকে। প্লবতার সূত্র মনে নাই? ভাষার জি সূত্র ম্যাম। কি? ভাষার সূত্র হচ্ছে যখন সমায়তনের পানির ওজন ওইখানে যে জায়গাটুকুতে দখল করছে ওইটুকুর আয়তন সমায়তনের পানির ওজনের সমান হয়, তখনই সে ভেসে থাকে। কারণ তার ওয়েট যদি বেশি হয়ে যায় তাহলে সে ডুবে যাবে, আর ওয়েট যদি কম হয় তাহলে সে ভাসবে না, তাই তো? এটাই ছিল। তো এখন বলছে ডেপথ অফ ইমারশন ডিউরিং ফ্লটিং, যখন এই সিঙ্কটা মানে ক্যাশনটা সিঙ্ক করা হয়েছে বা ডুবানো হয়েছে, তখন যেটুকু অবস্থায় সে ভেসে ছিল, ওই ভেসে থাকা অবস্থায় সে কতটুকু ডেপথ পানির নিচে ছিল আর কতটুকু পানির উপরে ছিল, সেটা বলছে যে ডেপথ অফ ইমারশন মানে কতটুকু পানির নিচে ছিল। সেই ডেপথটা কিভাবে বের করব? দেখেন ভলিউম আমরা পাইছি 882.35, আমাদের এরিয়া দেওয়া আছে কিন্তু কোশ্চেনে, এরিয়া দেওয়া আছে কত, বেজের 18 × 9। তাহলে ভলিউমকে যদি এরিয়া দিয়ে ভাগ দিই তাহলে আমরা হাইট পাবো না? পাবো। ভলিউম সমান কি, এরিয়া ইন্টু হাইট। তাহলে হাইট সমান কি হয়, ভলিউম ভাগ এরিয়া হয় না? জি। তাহলে দেখেন ভলিউম এই যে 882.35 কে যদি আপনারা 18 × 9 করলে যেটা হয় সেটা দিয়ে যদি ভাগ দেন তাহলে পাবেন হচ্ছে এই যে ডি। এখানেও তাই করা হয়েছে, কিন্তু এখানে আর কি ওই সূত্রটা আবার লেখা হয়েছে, যে ভিটা কিভাবে বের করা হয়েছে সেটা দেখেন আবার লেখা হয়েছে 9000/10.2, মানে ডিরেক্টলি আপনার এই সূত্র ইউজ করা হয়েছে যে গামা ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ ভাগ ভি, দেন করা হয়েছে হচ্ছে যে ভি সমান W/গামা। দেন নেক্সট লাইনে ভি কে করা হয়েছে এডি ইজ ইকুয়াল টু W/গামা। দেন ডি ইজ ইকুয়াল টু W ভাগ এ গামা, এই সূত্র ইউজ করা হয়েছে। তাই এত কিছু তো আমাদের করার দরকার নেই, আমাদের মনে হয় শুধুমাত্র এই যে ভলিউমটাকে যদি আপনারা এই 18 × 9 মানে এরিয়া দিয়ে ভাগ দেন তাহলেও এটা পাবেন, সেম জিনিসই। আর কেউ ওই যদি ভি চান বাই এ করলেই হচ্ছে। হ্যাঁ ভি ভাগ এ করলেই হচ্ছে, বা কেউ যদি চান যে এটার মতো করবেন করেন, সমস্যা নেই। তাহলে এটা গেল ডেপথ অফ ইমারশন। এখন ডেপথ অফ ইমারশন মানে কতটুকু ডুবে আছে, এখানে দেখেন এই যে 5.45, এটা ক্যালকুলেট করার পর লেখা হয়েছে যে এতটুকু হচ্ছে 5.45। দেন আসেন হচ্ছে হাইট অফ সেন্টার অফ বাউয়েন্সি বি অ্যাবভ দ্য বেস। সেন্টার অফ বাউয়েন্সি বলতে বোঝানো হচ্ছে যে এই সেন্টার অফ বাউয়েন্সি মানে এই যে যতটুকু আয়তনের পানি সে দখল করছে, মানে এই যে এইটুকু জায়গা,
এইটুকু জায়গার পানির মিডিল কততে, ঠিক আছে, এটাকে বলা হয় সেন্টার অফ বায়োন্সি, মানে যতটুকু আয়তনের পানি দখল করছে ওই পানির সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়। তাহলে এটা হচ্ছে 5.45 এর মিডিলে। তো ওই পয়েন্টটাকে সেন্টার অফ বায়োন্সিকে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে বেস যদি এ হয় তাহলে আমরা এ বি সমান বের করতেছি আর কি। যারা দেখেন যে এ বি সমান আসতেছে যে 5.45 ভাগ 2, 2 দিয়ে ভাগ দিয়ে সেন্টার অফ বায়োন্সি বের করা হয়েছে। আর এজি সমান 4.2, এজি সমান 4.2 আমরা এই যে প্রথমেই পাইছিলাম, কোশ্চেনে দেওয়া ছিল যে বটম থেকে 4.2 মিটার উপরে হচ্ছে জি পয়েন্টটা আছে বা সেন্টার অফ গ্র্যাভিটি আছে, তাহলে এজি সমান হচ্ছে 4.2। এখন দেখেন এখানে এটা একটা কি আমরা টার্ম, সিজি লিখতে পারবো? হ্যাঁ এটাকে জি না আপনারা লিখে সিজিও লিখতে পারেন, কিন্তু এখানে এ বি সি ডি দিয়ে প্রকাশ করা হয়েছে কারণ এখানে ওই লাইন ধরা হয়েছে যে একটা, যখন আমরা ডাইমেনশন গুলা বের করব দেখেন যেমন পরেরটাতেই এই যে বিজি আমরা বের করছি, হ্যাঁ এখন বিজি আমরা কিভাবে পাবো, এই যে বিজি আমরা পাবো হচ্ছে এজি থেকে যদি আমরা এবি বিয়োগ করি তাহলে বিজি পাবো। এই কারণে এখানে ওই একটা একটা সংখ্যা দেখানো হয়েছে, এখানে আপনারা সিজি লিখলে আপনাদের ওই লাইনটা প্রকাশ করতে অসুবিধা হবে, বুঝতে জি ম্যাম পারছেন? বুঝছি। আচ্ছা, জি জি তাহলে এখানে ওইভাবে দেখেন বিজিটা পাইলাম হচ্ছে এজি মাইনাস এবি, তাহলে 4.2 মাইনাস 275 সমান এই ভ্যালুটা। এখন ম্যাম এখানে হাইট অফ হ্যাঁ এই সেন্টার অফ বাউন্সি আর হচ্ছে বাউন্সি ফোর্স, এই হুম দুইটা যদি আবার একটু বলতেন, মানে আচ্ছা, মনে রাখার বায়োন্সি জন্য যে ফোর্স বাউন্সি হচ্ছে ফোর্স। প্লবতা ফোর্স, মানে আহ, আপনি একটা স্ট্রাকচারকে বা কোনো একটা জিনিসকে যদি পানিতে ডুবাতে চান তাহলে সে যতটুকু আয়তনের পানি দখল করবে ঠিক ততটুকু আয়তনের পানি উপর দিকে ফোর্স দিবে, যেটাকে বলা হয় বায়োন্সি ফোর্স, ঠিক আছে। জি আর সেন্টার অফ বায়োন্সি বলতে মনে করেন যে এখানে যে এতটুকু হাইটের পানি সে দখল করছে, তাহলে সেন্টার বলতে বোঝানো হচ্ছে যে এতটুকু পানির যে ওয়েট তার মিডিলটা কোথায় বা সেন্টারটা কোথায়, টোটাল ওয়েটটা কোন পয়েন্টে কাজ করতেছে, ঠিক আছে। তো জি জি ওয়েটটা কাজ জি বুঝতে করতেছে পারছি। কোথায়, মিডিলে কাজ করে, সাধারণত সেন্ট্রয়েড কোথায় হয়, সাধারণত মিডিলে হয়। আর যদি কখনো এমন হয় যে একটা সাইডের লোড আমার বেশি আর একটা সাইডের লোড কম, সেক্ষেত্রে দেখা যায় যে কম বেশি হয়, ঠিক আছে। জি জি বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন এখানে একটা নতুন টার্ম আছে, সেটা হচ্ছে মেটা সেন্টার। এখন মেটা সেন্টার আবার কি টার্ম? মেটা সেন্টার হচ্ছে মনে করেন যে আপনার ক্যাশনটা বাইরে আছে ড্রাই প্লেসে, ড্রাই প্লেসে থাকলে এর অবশ্যই একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে, তাই না? সেন্টার অফ গ্র্যাভিটি মানে টোটাল ওয়েটটা এক জায়গায় কাজ করবে। আবার মনে করেন যে আপনি পুরোটুকু পানির মধ্যে ডুবাইছেন, তাহলে এইটুকু জায়গার একটা সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করবে, করবে তো, মানে যতটুকু আয়তনের পানি দখল করবে তার একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে। এই দুইটা কি সেম হবে? ড্রাই প্লেসে যেমন ছিল আর এখানে যেটা ডুবানোর পরে হবে? না না, এটা এটা কি সেম এই হবে। ডুবানোর ডুবানোর পরের অবস্থা বোঝাচ্ছে নাকি, হ্যাঁ, এটা মানে ডুবানোর আগে আর পরের পরে? অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে। এখন মনে করেন যে এটা পুরোপুরি ড্রাই অবস্থায়ও নাই, পুরোপুরি পানির মধ্যেও নাই, এটা আছে হচ্ছে এরকম অবস্থায় যেখানে কিছু অংশ পানির মধ্যে আর কিছু অংশ পানির উপরে। তাহলে এটার ওয়েটটা কোথায় কাজ করবে সেই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে মেটা সেন্টার। আমি কি ক্লিয়ার করতে পারছি? ড্রাই প্লেসে একটা স্ট্রাকচার জি যদি থাকে তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়, এটাকে বলা হয় সেন্টার অফ গ্র্যাভিটি অফ কনক্রিট। দেন পানির মধ্যে ডুবন্ত অবস্থায় পুরোপুরি যদি ডুবন্ত থাকে তাহলে তার সেন্টার কোথায় কাজ করে, সেটা হচ্ছে বাউয়েন্সি বা সেন্টার অফ বাউয়েন্সি যেটা বলতেছি আমরা। আর এখন এটা তো অর্ধ নিমজ্জিত অবস্থায় আছে, মানে কিছু অংশ পানির ভেতরে কিছু অংশ পানির বাইরে। তো এখন এই অবস্থায় তার ওয়েটটা কোথায় কাজ করতেছে সেটা হচ্ছে মেটা সেন্টার। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন এই মেটা সেন্টারের সূত্র দেখেন, মেটা সেন্টার হচ্ছে আই বাই ভি, যেখানে আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া আর ভি হচ্ছে ভলিউম। এখন এখানে আপনাদের স্টেবল কি আনস্টেবল বা নট স্টেবল সেটা ডিপেন্ড করবে হচ্ছে এইটার উপর, যে যদি এম গ্রেটার দেন জি হয়। এম গ্রেটার দেন জি বলতে বোঝানো হচ্ছে যে জি পয়েন্ট আমরা দেখছিলাম, এই জি পয়েন্টটা যদি নিচে হয়, মানে এম যদি উপরে হয়, এম গ্রেটার দেন জি, এম পয়েন্টটা যদি উপরে হয় জি যদি নিচে হয় তাহলে স্ট্রাকচারটা স্টেবল। আর এম পয়েন্টটা যদি নিচে হয়, হ্যাঁ এম পয়েন্টটা যদি নিচে হয় জি যদি উপরে হয় তাহলে এটা নট স্টেবল, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র। তো দেখেন যে মেটা সেন্টার, এখন এই মেটা সেন্টার হচ্ছে যে বিএম, মেটা সেন্টার দেখেন এখান থেকে, এই যে এটা হচ্ছে যে পানির মাঝখানে, মানে বায়োন্সির সেন্টার যেটা
সেখান থেকে কত উপরে এই মেটা সেন্টারটা আছে বিএম, এটা আমরা বের করব হচ্ছে আই বাই ভি দিয়ে। তো আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেহেতু বিএইচ কিউব ভাগ 12 মনে আছে 1 পড়ছিলেন, সেন্ট্রয়েড মোমেন্ট অফ ইনার্শিয়া, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়ছেন এগুলা। তো আই এর সূত্র হচ্ছে বিএইচ কিউব বাই 12। তো এখানে আমাদের বেজের দেওয়া আছে ভ্যালু, দেখেন যে 18 ইন্টু 9, তাহলে 18 ইন্টু 9 কিউব ভাগ 12, এটা করলে আমরা পাবো হচ্ছে আই। আর এখানে 1 বাই ভি, তাহলে 1 বাই ভি এর ভ্যালুটা দেখেন আমরা উপরে ক্যালকুলেট করছিলাম, এই যে 882.35, তাহলে 882.35 হচ্ছে এই যে নিচে, তাহলে আমরা পাবো হচ্ছে বিএম এর ভ্যালুটা। বিএম এর ভ্যালুটা এখানে আসছে 1.240। এখন বিএম যদি দেখেন, বিএম যদি 1.240 হয়, তাহলে আমরা এএম বের করব কিভাবে? এবি প্লাস বিএম দিয়ে, তাই তো? এই যে এবি প্লাস বিএম, বিএমটা 1.240 আর এবি বের করছি 2.725, তাহলে দুইটা যোগ করে পাইলাম হচ্ছে 3.965। এখন এএমটা কেন বের করলাম? কারণ আমরা এম গ্রেটার দ্যান জি, এটা তো কোনো একটা পয়েন্টের সাপেক্ষে বের করব, যে এই পয়েন্টটা আমাদের ডেটাম, তাহলে এই পয়েন্ট থেকে এম উপরে নাকি জি উপরে, আমাদের একটা ডেটাম পয়েন্ট লাগবে না? নাকি যে কোনো পয়েন্ট থেকে আমরা বের করতে পারবো? অবশ্যই একটা ডেটাম লাগবে যে এটার সাপেক্ষে, তো ওই সাপেক্ষের পয়েন্টটাই হচ্ছে এ, বা ডেটাম হচ্ছে এ। তাহলে আমাদের এখন দেখতে হবে যে এ জি বড় নাকি এ এম বড়। এখানে আমি এম পয়েন্টটা উপরে দিছি, এখন এম পয়েন্টটা এখানে আমি ধরছি উপরে, এখন এটা উপরে হতেও পারে নাও পারে, আপনি চাইলে ধরার সময় এখানে এম নিচেও ধরতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো এখানে তাহলে দেখেন যে এম আসছে 3.965 আর এজি আসছে হচ্ছে 4.2, তাহলে বড় কোনটা এই দুইটার মধ্যে? দুইটা পয়েন্টের মধ্যে কোনটা বড় বলতে পারতেছেন না? কি অবস্থা? শোনা যাচ্ছে না আপনাদের কথা। আচ্ছা দেখেন, এখানে তাহলে এজি এর ভ্যালু ছিল হচ্ছে আমার 4.2, এম এর ভ্যালু হচ্ছে 3.965, তাহলে অবশ্যই এজি এর ভ্যালু বড়, যেহেতু 4. তো যেটা বড় তাহলে সেই পয়েন্টটা উপরে, তাহলে জি পয়েন্ট উপরে, এম পয়েন্ট আমার নিচে, তাহলে জি পয়েন্ট যদি উপরে হয় তাহলে জি গ্রেটার দ্যান এম বা এম দেন জি, তাহলে স্ট্রাকচারটা হচ্ছে নট স্টেবল। যদি এখানে অন্য কিছু হতো, এম দেন জি হতো, তাহলে আমরা বলতাম যে স্ট্রাকচারটা স্টেবল। আমাদের কোশ্চেনে ছিল যে হচ্ছে চেক হোয়েদার দ্য ক্যাশন ইজ স্টেবল, ঠিক আছে, এটাই আনসার। বলেন যে কারো আর অসুবিধা আছে কিনা? কৃষক কারো আছে? ম্যাম একটা পুরাতন কোশ্চেন করতাম আর কি। হ্যালো, জি ম্যাম একটা পুরাতন কোশ্চেন করতাম না। কৃষকদা একটু মিউট করো না ভাই, খেয়াল আচ্ছা করো। সাউন্ড হচ্ছে, মিউট করেন, আমি মিউট অল দিচ্ছি, যার কথা বলার দরকার বলেন। জি ম্যাম কে বলবো। কোশ্চেন করতেছিলেন সে আনমিউট করে কথা বলেন। জি ম্যাম বলতেছি যে একটা পুরাতন কোশ্চেন করতাম ম্যাম, যেটা হচ্ছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া। এইটা ম্যাম অনেকটা ক্ষেত্রে আমাদের কাজে লাগে, মানে কিছু কিছু জায়গায় যেরকম এখন এখানেও লাগছে। তো মোমেন্ট অফ ইনার্শিয়াটা কেন কাজে লাগে এবং এটা আসলে বলতে কি বোঝায়, এটা যদি আর একটু ব্যাখ্যা সহকারে বোঝাইতেন না, কেন আমরা যে কোনো জায়গায় এটা ইউজ করি। মোমেন্ট অফ ইনার্শিয়া তো আপনাকে আমি একদিনে বুঝাইতে পারবো না, কারণ এটা একটা চ্যাপ্টার যেটা আপনার 1-1 ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে পড়ানো হয়েছে, তখন বুঝতে পারেন। 1-1 বুঝছি লেকচার খাতা আছে? 1-1 লেকচার খাতা আছে আপনাদের কাছে?
ম্যাম কোথায় আছে জানি না, ছিল তো। এখন 1-1 এর আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া বোঝাইতে গেলে তো আমার এখন একদিন পুরো চ্যাপ্টার পড়ানো লাগবে। ইনার্শিয়া বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে সে হচ্ছে টোটালটা মানে একটা এক্সিসের সাপেক্ষে রোটেট করতেছে, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, একটা এক্সিসের সাপেক্ষে সে কিভাবে রোটেট করতে, এটাকে বলা হয় তার মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন এটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস, যে তিনটে এক্সিসের সাপেক্ষেই হতে পারে এবং এক এক স্ট্রাকচারের জন্য এটা এক এক রকম হয়। যে ক্রস আপনার কেমন হয়, রেক্টেঙ্গুলার নাকি ট্রায়াঙ্গুলার নাকি সার্কুলার নাকি সেটা বেন্ড শেপ, কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডেরিভেশন আছে। এবং এটা একরকম হয় যে গ্রাভিটির সাপেক্ষে হয়, আবার এক্সিসের সাপেক্ষে হয়, এটা বিভিন্নভাবে হয়। মানে ফুল একটা চ্যাপ্টার যেটা শেষ করতেই 3-4 দিন লাগে। তো এটা তো এখন আপনারা আমি আলাদাভাবে কিভাবে বোঝাবো, এই কারণে এখানে জাস্ট আপনাকে ভ্যালুটা বললাম বা সূত্রটা, যে রেক্টেঙ্গুলার সেকশন হলে বিএইচ কিউব ভাগ 12 হয়, আবার ট্রায়াঙ্গুলার সেকশন বিএইচ কিউব ভাগ 36 হয়, যেখানে বি হচ্ছে উইডথ আর এইচ হচ্ছে হাইট। ঠিক আছে, আপনাদের হচ্ছে মেকানিক্সে পপোভের বই অথবা হিবলারের বই, এসব বই থেকে আপনারা একটু ইনার্শিয়া চ্যাপ্টারটা দেখে নিন। আর হচ্ছে এই চ্যাপ্টারের উপর আমি একটা সিটি নিব, সিটিটা নেক্সট উইকে নিতে চাচ্ছি। নেক্সট উইকে কোন টাইমে দিবেন? ক্লাস টাইমে দিলে তো ক্লাসটা ওয়েস্ট। অন্য কোনো টাইমে ফাঁকা আছে? শনিবারে একটা ম্যাম এক্সাম আছে, নেক্সট নেক্সট উইকের পরের কি নেন? নেক্সট উইকের পরের উইকে। আচ্ছা ঠিক জি আছে, ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে নেক্সট উইকের পরের উইকে ক্যাশান চ্যাপ্টারের উপর সিটি থাকবে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে তাহলে লিভ দিতে পারেন।